11 সেপ্টেম্বর 2001 আমেরিকার ইতিহাসের একটি ভয়াবহ দিন। এই হামলায় আমেরিকার প্রায় 3000 মানুষ প্রাণ হারায় এবং আমেরিকার অন্তত $1 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়। এই হামলার পেছনে ছিল সৌদি আরবের 1 বিলিয়নিয়ারের ছেলে ওসামা বিন লাদেন। কিন্তু কেন এবং কিভাবে লাদেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার উপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছিল এবং শেষ পর্যন্ত কিভাবে মার্কিন সেনারা তাকে খুঁজে বের করে হত্যা করেছিল, চলুন খুঁজে দেখি ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। ওসামা বিন লাদেনের জন্ম 1957 সালের 10 মার্চ সৌদি আরবের রিয়াদে এক ধনী ও প্রভাবশালী পরিবারে। তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন ইয়েমেন থেকে আসা একজন শ্রমিক, যিনি সৌদি আরবে এসে পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে বিশাল কনস্ট্রাকশন সাম্রাজ্য গড়ে তোলেন। মোহাম্মদ বিন লাদেনের প্রতিষ্ঠান সৌদি আরবের সরকার এবং রাজ পরিবারের বড় বড় প্রকল্পের কাজ করত, যার মধ্যে রাস্তা, ব্রিজ, মসজিদ ও মক্কা মদিনার মতো পবিত্র স্থানগুলোর সংস্কার কাজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এর মাধ্যমেই মোহাম্মদ বিন লাদেন সৌদি আরবের একজন ধনী ও সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিতি পান। কিন্তু ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ বিন লাদেন 1966 সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। তখন ওসামা বিন লাদেনের বয়স ছিল মাত্র 11 বছর। এই সময় ওসামা বিন লাদেন তার বাবার সম্পত্তি থেকে প্রায় $30 বিলিয়ন উত্তরাধিকার সূত্রে পান। তার বাবার মৃত্যুর পর তিনি তার মায়ের সঙ্গেই থাকতেন। ছোটবেলা থেকেই ওসামা বিন লাদেন ইসলামের প্রতি গভীর আকৃষ্ট ছিলেন এবং শান্তশিষ্ট ভদ্র প্রকৃতির ছিলেন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর লাদেন সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। যদিও সেখানে তার পড়াশোনার বিষয় ছিল ব্যবসা, প্রশাসন ও অর্থনীতি, কিন্তু তিনি ইসলামী আদর্শ ও রাজনীতির প্রতি গভীর আগ্রহী ছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তার পরিচয় হয় আব্দুল আজমের সঙ্গে। আব্দুল আজম কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা ও জিহাদ সম্পর্কিত বিষয় নিয়ে শিক্ষকতা করতেন। তবে আব্দুল আজম ছিলেন একজন মুজাহিদিনের নেতা। তার মূল লক্ষ্য ছিল মুসলিম বিশ্বের ঐক্য, যেখানে যেখানে মুসলমানদের উপর অত্যাচার ও আক্রমণ হচ্ছে সেখানে গিয়ে তাদের রক্ষা করা এবং মুসলিম বিশ্বকে একত্রিত করা। তিনি বিশ্বাস করতেন যে কোনো মুসলিম উম্মার উপর আক্রমণ হলে প্রতিরোধ করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব। আব্দুল আজমের দাওয়াত ও আত্মত্যাগের আহ্বান লাদেনের উপর গভীর প্রভাব ফেলে। আব্দুল আজমের আদর্শ তাকে এমনভাবে প্রভাবিত করে যে তিনি ইসলামী সুরক্ষায় নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। তারপরে তিনি আব্দুল আজিজের সঙ্গে সম্মিলিত হয়ে ইসলামের দাওয়াত ও মুসলিম উম্মার রক্ষার আহ্বান আরো জোরালোভাবে প্রচার শুরু করেন। সাল 1979 আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক পরিবর্তনের মুখোমুখি হয়। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের রাজনৈতিক পরিবর্তনের উপর নজর রাখছিল এবং সেখানকার কমিউনিস্ট সরকারকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনে। কমিউনিস্ট সরকার আফগানিস্তানের মুসলিমদের নীতি, নৈতিকতা ও মূল্যবোধের উপর আঘাত হানে, যার ফলে আফগানিস্তানের মুসলিমরা ক্ষিপ্ত হয় কমিউনিস্ট সরকার ও সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তখন কমিউনিস্ট সরকারকে আরো শক্তিশালী করতে সোভিয়েতরা সেখানে সরাসরি সেনা মোতায়েন করে। মুসলিম বিশ্বে এই আক্রমণের প্রতিবাদে অনেকেই যুদ্ধ করতে যান। ওসামা বিন লাদেনও যান আফগানিস্তানে মুজাহিদ হিসেবে। অন্যদিকে আমেরিকা কখনোই চায়নি সোভিয়েতরা আফগানিস্তান দখল করে নিজেদের প্রভাব বিস্তার করুক, কারণ এতে করে সোভিয়েতরা ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোকে দখল করার চেষ্টা করতে পারে। এ কারণেই আমেরিকা মুজাহিদদের অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করতে শুরু করে। এই যুদ্ধের সময় ওসামা বিন লাদেন আন্তর্জাতিক জিহাদি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হন এবং পরে গঠন করেন আল কায়দা নামের সন্ত্রাসী সংগঠন। এখন প্রশ্ন আসে, এক সময় যে ওসামা বিন লাদেন আমেরিকার অস্ত্রের সাহায্যে সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সেই মানুষটি কেন হঠাৎ আমেরিকার শত্রু হয়ে উঠলেন? মূল কারণ ছিল মার্কিন সামরিক হস্তক্ষেপ। 1991 সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় আমেরিকা তার সেনাবাহিনী পাঠায় সৌদি আরবে। এটি ওসামার চোখে ছিল পবিত্র ভূমিতে কাফেরদের আগমন, যা ছিল তার জন্য ভয়াবহ অপমানের। তার দ্বিতীয় ক্ষোভ ছিল ফিলিস্তিন ইস্যু। তিনি বিশ্বাস করতেন ইসরায়েলকে সমর্থন দিয়ে আমেরিকা মুসলমানদের উপর নির্যাতনে সাহায্য করছে। তিনি মনে করতেন মুসলিম বিশ্বের দুর্দশা, অবনতি এবং দুর্বলতার জন্য আমেরিকাই দায়ী। এই আদর্শ থেকেই তিনি সিদ্ধান্ত নেন একটা বড় ধরনের আঘাত দিতে হবে আমেরিকাকে, যেন তা মুসলিম বিশ্বে হস্তক্ষেপ বন্ধ করে। এভাবেই জন্ম নেয় 9/11 এর পরিকল্পনা। 1901 সালের 11 সেপ্টেম্বর সকালটা শুরু হয়েছিল অন্য সব দিনের মতোই, কিন্তু কিছুক্ষণ পর নিউ ইয়র্কের আকাশে ছুটে আসে একটি বোয়িং 767 বিমান, যা সরাসরি আঘাত হানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে। মাত্র 17 মিনিট পরে আরেকটি বিমান ধাক্কা দেয় দক্ষিণ টাওয়ারে। সারা বিশ্ব স্তব্ধ হয়ে যায়।
এরপর আরো দুটি বিমান, একটি পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় আর একটিতে থাকা যাত্রীরা শেষ মুহূর্তে প্রতিরোধ করে তোলায় এটি ভেঙে পড়ে পেনসিলভেনিয়ার মাঠে। এই 4টি অপহরণকৃত বিমানে মোট 19 জন সন্ত্রাসী ছিল, সবাই আল কায়দার সদস্য। পুরো হামলায় মারা যায় প্রায় 3000 মানুষ। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশকে একদিনে পঙ্গু করে দেওয়ার এই হামলা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা। এটি ছিল শুধু প্রতিশোধ নয়, এটি এক আদর্শগত যুদ্ধের ঘোষণা। এই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। তার দায়িত্ব গ্রহণের মাত্র 8 মাসের মাথায় ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা হয় আমেরিকায়। ওই হামলার পর তার নেতৃত্বে আমেরিকা ঘোষণা করেন ওয়ার অন টেরর, সন্ত্রাস বিরোধী যুদ্ধ। প্রথম লক্ষ্য ছিল আফগানিস্তান, কারণ তালেবান সরকার সেখানে আশ্রয় দিয়েছিল আল কায়দাকে। 2001 সালের অক্টোবরেই মার্কিন সেনারা আক্রমণ চালায় আফগানিস্তানে এবং তালেবান সরকারকে সরিয়ে দেয়। কিন্তু ওসামা বিন লাদেন ততক্ষণে গা ঢাকা দিয়েছেন। প্রথমে ধারণা করা হয় তিনি তোরা বোরা পাহাড়ে আত্মগোপন করেছিলেন। তখন আমেরিকান বাহিনী তোরা বোরা পাহাড়ে বিমান হামলা চালায়, কিন্তু পরে দেখা যায় তিনি পালিয়ে যান পাকিস্তানের ভেতর সম্পূর্ণ জনসম্মুখ থেকে বিচ্ছিন্ন অবস্থায়। এই আত্মগোপন চলতে থাকে প্রায় 10 বছর। ওসামার খোঁজে 1 যুগ ধরে চালানো হয় চরম গোপন নজরদারি। 2001 সালের দিকে সিআইএ এর গোয়েন্দারা খুঁজে পান এক বিশ্বস্ত বার্তাবাহককে, যার নাম আবু আহমদ আল কুয়াতি। এই ব্যক্তির গতিবিধি অনুসরণ করে গোয়েন্দারা পৌঁছায় পাকিস্তানের অ্যাবোটারবাদ শহরে একটি রহস্যময় কম্পাউন্ডে। সেখানে তারা লক্ষ্য করেন বাড়িটিতে কোনো ফোনের সংযোগ নেই, কোনো ইন্টারনেট নেই, অথচ ভেতরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই পরিবারটি পুরোপুরি লোকচক্ষুর আড়ালে রয়েছে। সবকিছু বিশ্লেষণ করে সিআইএ নিশ্চিত হন যে এই বাড়িতেই লুকিয়ে আছে ওসামা বিন লাদেন। 2011 সালের 1 মে মধ্যরাতে মার্কিন নেভির সিল কমান্ডো 6টি হেলিকপ্টার করে পাকিস্তানে প্রবেশ করে। তাদের লক্ষ্য একটাই, ওবামাকে ধরো বা মারো অভিযান। রাত 1টা নাগাদ শুরু হয় এই অপারেশন। 40 মিনিটের এই অভিযানে একে একে নিস্তব্ধ হয় প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। সবশেষে 3 তলার একটি কক্ষে গিয়ে ওসামা বিন লাদেনের মুখোমুখি হয় মার্কিন কমান্ডোরা। অল্প কয়েক সেকেন্ডের গুলিতেই নিহত হন ইতিহাসের সবচেয়ে চর্চিত সন্ত্রাসী। তার মৃতদেহ সমুদ্রের গভীরে দাফন করা হয়, যাতে তাকে ঘিরে তৈরি না হয় কোনো স্মৃতিস্তম্ভ। এভাবেই শেষ হয় 1 দশকের বেশি সময় ধরে চলা এক সন্ত্রাসের অধ্যায়। ওসামা বিন লাদেন মারা গেলেও তার রেখে যাওয়া চরমপন্থা আজও বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু। এই ঘটনা আমাদের শেখায় একটি আদর্শ যখন চরমপন্থার মোড় নেয়, তখন তা শুধু একটি দেশের নয়, পুরো মানবজাতির জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। আর ইতিহাস বলে ভয়, হিংসা আর উগ্রতা কখনো দীর্ঘদিন টিকে থাকতে পারে না। আপনাদের মনে যদি এই ইতিহাস গভীর ছাপ ফেলে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন সব তথ্যভিত্তিক কন্টেন্টের জন্য।